ভারতীয়দের মধ্যে প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ও গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে প্রখ্যাত রাজনীতিবিদ দাদাভাই নাওরোজি ছিলেন প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিলেন। বাইবেল ছুঁয়ে নয়, পার্সিক ধর্মগ্রন্থ জেন্দা আবেস্তা ছুঁয়ে পার্লামেন্টে শপথ গ্রহণ করেছিলেন তিনি। ভারতের দারিদ্র্য মোচনের লক্ষ্যে ব্রিটেনের প্রত্যক্ষ রাজনীতিতে পা রাখা এবং ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনে প্রভূত অবদানের জন্য তিনি স্মরণীয়। আনঅফিসিয়াল অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া বলেও তাকে সম্বোধন করা হয়। 1867 সালে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন তৈরি করে ভারতীয় চিন্তা চেতনা দাবি দাওয়াকে ব্রিটিশ জনগণের সামনে তুলে ধরেছিলেন দাদাভাই নাওরোজি। আর মনে করা হয় এই সংগঠনই ভারতীয় জাতীয় কংগ্রেসের আদিরূপ। পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইয়ের মধ্য দিয়ে তিনি প্রথম দেখান কিভাবে ব্রিটিশদের অবাধ লুণ্ঠনে ভারতের শিল্প ও অর্থনীতির অবনমন ঘটেছে। 1825 সালের 4 সেপ্টেম্বর বোম্বে প্রেসিডেন্সির নবসারীর একটি দরিদ্র গুজরাতিভাষী পার্সি পরিবারে দাদাভাই নাওরোজির জন্ম হয়। মাত্র 4 বছর বয়সে তার বাবার মৃত্যু হলে মায়ের কাছেই বড় হয়ে ওঠেন নাওরোজি। দাদাভাই নাওরোজির প্রাথমিক শিক্ষা শুরু হয় এলফিনস্টোন ইনস্টিটিউশন স্কুলে। তিনি পড়াশুনোয় খুবই মেধাবী ছিলেন। বরোদার মহারাজা তৃতীয় শাহাজিরাও গায়কোয়াড় তার পৃষ্ঠপোষক ছিলেন। 1874 সালে দাদাভাই নাওরোজি সেই মহারাজের দেওয়ান হিসাবে কাজ করতে শুরু করেছিলেন। 1851 সালে 1 আগস্ট রাহনুমাই মাজদায়াসান সভা প্রতিষ্ঠা করেন দাদাভাই নাওরোজি, যার মূল উদ্দেশ্য ছিল জরুথ্রষ্টীয় ধর্মের বিকাশ ঘটানো। 1854 সালে তিনি রাষ্ট্রগোপ্তার নামে একটি গুজরাতি পাক্ষিক পত্রিকা প্রকাশ করতে শুরু করেন। গুজরাতি ভাষায় রাষ্ট্রগোপ্তার শব্দটির অর্থ হল সত্য ভাষণ করা। এই পত্রিকাটির মূল উদ্দেশ্য ছিল জরথ্রষ্টীয় ধর্ম বিষয়ক বিভিন্ন লেখা প্রকাশ করা এবং পার্সিদের সামাজিক বিকাশ ঘটানো। সেই সময় তিনি আরও একটি সংবাদপত্র প্রকাশ করতেন যার নাম ছিল দ্য ভয়েস অফ ইন্ডিয়া। 1855 সালে বোম্বাইয়ের এলফিনস্টোন কলেজে গণিত এবং প্রাকৃতিক দর্শনের অধ্যাপক হিসাবে নিযুক্ত হন দাদাভাই নাওরোজি। তিনি ছিলেন প্রথম ভারতীয় যিনি কলেজে অধ্যাপনার বৃত্তি গ্রহণ করেন। এরপর তিনি সেই বছরই লন্ডনে যান এবং কামা অ্যান্ড কোং কোম্পানির অংশীদার হন। এই কামা অ্যান্ড কোং কোম্পানি ছিল ব্রিটেনে প্রতিষ্ঠিত ভারতীয় প্রথম কোম্পানি, কিন্তু 3 বছরের বেশি তিনি এর সঙ্গে যুক্ত ছিলেন না। 1859 সালে তিনি তার নিজস্ব তুলো লেনদেনের ব্যবসা শুরু করেন দাদাভাই নাওরোজি অ্যান্ড কোং কোম্পানির মাধ্যমে। এরপর তিনি লন্ডনের ইউনিভার্সিটি কলেজে গুজরাটি ভাষার অধ্যাপক হিসাবে যোগদান করেন। 1861 সালে দাদাভাই নাওরোজি প্রতিষ্ঠা করেন দ্য জরথ্রস্টিয়ান ট্রাস্ট ফান্ডস অফ ইউরোপ এবং 1865 সালে তিনি স্থাপন করেন লন্ডন ইন্ডিয়ান সোসাইটি। এই লন্ডন ইন্ডিয়ান সোসাইটির মূল উদ্দেশ্য ছিল ভারতীয় রাজনীতি, সমাজনীতি এবং সাহিত্য নিয়ে সমালোচনা করা। 1867 সালে তিনি ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন তৈরি করতে সাহায্য করেন, যা আসলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আদিরূপ। এই সংস্থার মূল উদ্দেশ্য ছিল ভারতীয় চিন্তাভাবনাকে ব্রিটিশ জনগণের সামনে তুলে ধরা। ইউরোপীয়রা অনেক ক্ষেত্রেই এশীয়দের হেনস্থা করত, সেই সব হেনস্থার প্রতিবাদ করাই এই সংস্থার অন্যতম কাজ ছিল। খুব দ্রুত সেই সংস্থাটি গুরুত্বপূর্ণ ব্রিটিশ নাগরিকদের সমর্থন লাভ করে এবং তার প্রভাব এতটাই সুদূর প্রসারী ছিল যে অনেক সময় ব্রিটিশ পার্লামেন্টেও ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন দ্বারা প্রভাবিত হতো। একসময় ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন এবং ভারতীয় জাতীয় কংগ্রেস এই দুটি দল একত্রীভূত হয় এবং 1886 সালে সেই দলের সভাপতি নির্বাচিত হন দাদাভাই নাওরোজি। এরপরে তিনি আবার ব্রিটেনে ফিরে যান এবং সেখান থেকে তার রাজনৈতিক কাজকর্ম চালাতে থাকেন। 1893 সালের সাধারণ নির্বাচনে তিনি ব্রিটেনের লিবারেল পার্টির সদস্য নির্বাচিত হন। তিনিই প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন। পার্লামেন্টের সদস্য হিসাবে তার শপথ গ্রহণের সময় তিনি বাইবেল ছুঁয়ে শপথ গ্রহণ করতে অস্বীকার করেন এবং পার্সি হওয়ার দরুন তার ধর্মগ্রন্থ জেন্দা আবেস্তা ছুঁয়ে শপথ গ্রহণ করেন দাদাভাই নাওরোজি। সেই সময় তিনি ভারতীয়দের অবস্থা উন্নততর করে তোলার জন্য অনেক পদক্ষেপ নেন। একজন দূরদৃষ্টি সম্পন্ন মানুষ হিসাবে তিনি ব্রিটিশ শাসনের বহু ভ্রান্তি পার্লামেন্টের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছিলেন। সেখানে তিনি আইরিশ হোম রুল নিয়ে কথা বলেন।
1901 সালে দাদাভাই নাওরোজির লেখা বিখ্যাত পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি প্রকাশিত হয়। 1906 সালে তিনি দ্বিতীয়বারের জন্য ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। ভারতীয় জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। পরবর্তীকালে নরমপন্থী ও চরমপন্থী নেতাদের মধ্যে বিরোধ তৈরি হওয়ায় কংগ্রেস দুটি ভাগে ভাগ হয়ে যায়, কিন্তু উভয় দলের সদস্যই সমানভাবে শ্রদ্ধা করতেন দাদাভাই নাওরোজিকে। কংগ্রেসের বহু নেতার পরামর্শদাতা ছিলেন তিনি, যাদের মধ্যে অন্যতম হলেন বাল গঙ্গাধর তিলক, গোপাল কৃষ্ণ গোখলে এবং মোহনদাস করমচাঁদ গান্ধী। ব্রিটিশ শাসনের ফলে ভারত থেকে বহু ধনরত্ন সে সময় অবাধে চলে যাচ্ছিল ব্রিটেনে। দাদাভাই নাওরোজি এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং এর জন্য ড্রেন থিওরি তৈরি করেন তিনি। এই থিওরির দ্বারা তিনি ভারতের নেট ন্যাশনাল প্রফিট তথা মোট জাতীয় আয় অনুমান করতে এবং ভারতের উপর ঔপনিবেশিক শাসনের প্রভাব বুঝতে সক্ষম হতেন, এবং এই তত্ত্বের মাধ্যমে দাদাভাই নাওরোজি প্রমাণ করেন যে ঔপনিবেশিক শাসনের ফলে ব্রিটিশরা ভারত থেকে প্রচুর অর্থ লুট করে নিজেদের দেশে নিয়ে যাচ্ছে। এই দিকগুলো নিয়ে তিনি তার বই পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়াতে আলোচনা করেছেন। অনেক ক্ষেত্রে ব্রিটিশ শাসনের সমালোচনা করলেও তিনি ব্রিটিশ শাসনের কিছু ভালো প্রভাবও চিহ্নিত করেন। তার মধ্যে অন্যতম হলো ভারতে রেলপথ তৈরি হওয়া, যা বিভিন্ন প্রদেশের মানুষের সাথে যোগাযোগের ক্ষেত্র হিসাবে কাজ করত, কিন্তু সেখান থেকে যা আয় হতো সবই ব্রিটেনে চলে যেত। এছাড়াও অন্যান্য ব্রিটিশরা ভারতে যত বেশি না কাজ করতেন তার থেকে অনেক বেশি আয় করতেন, কিন্তু সেই একই কাজ ভারতীয়রা করেও তেমন সম্মানসূচক বেতন পেতেন না। এছাড়াও ভারতীয় সামগ্রীর বাজারের থেকে বিদেশি সামগ্রীর দর অনেক বেশি ছিল। এর ফলে ভারতের অর্থনীতি দিনের পর দিন মুখ থুবড়ে পড়ছিল এবং ভারতীয়দের দারিদ্র্য ক্রমেই বেড়ে চলছিল। যখন তিনি পার্লামেন্টের সদস্য ছিলেন তখন তিনি এই অতি দারিদ্র্য এবং সম্পদ লুণ্ঠনের বিরুদ্ধে প্রশ্ন তোলেন। তবে এত কিছুর পরেও দাদাভাই নাওরোজি কখনোই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে রাজি ছিলেন না। মুম্বাইতে তার নামে নামাঙ্কিত একটি রাস্তা আছে। এছাড়াও পাকিস্তানের করাচিতে এবং লন্ডনের ফিন্সবেরিতে দাদাভাই নাওরোজির নামে নামাঙ্কিত রাস্তা রয়েছে। পরবর্তীকালে ভারতের রাজধানী দিল্লিতে একটি জায়গার নাম নাওরোজিনগর দেওয়া হয়। তাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া এবং আনঅফিসিয়াল অ্যাম্বাসাডর অফ ইন্ডিয়া উপাধিতে ভূষিত করা হয়। 1917 সালের 30শে জুন বোম্বেতে 91 বছর বয়সে দাদাভাই নাওরোজির মৃত্যু হয়।